দর্শক, এই মুহূর্তে বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ প্রতি মিনিটেই বাড়ছে প্রাণহানির সংখ্যা। বাংলাদেশেও বাদ যায়নি এর ভয়াল থাবা থেকে। করোনার সব খবর ও আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট। সঙ্গে আছি আমি রুবায়েত হাসান। গত দুদিন কিছুটা কম থাকার পর 24 ঘন্টায় ফের 6,500 প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-19। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যাটা এই মুহূর্তে 2,18,000-এ গিয়ে ঠেকেছে। সংক্রমণ ছাড়িয়েছে 31 লাখ। যুক্তরাষ্ট্রে আক্রান্ত 10 লাখের বেশি মানুষ। গতকাল 2,500 মৃত্যুর পর দেশটিতে প্রাণহানি এই মুহূর্তে 60,000-এর দোরগোড়ায়। যুক্তরাষ্ট্রের পর এদিন সর্বাধিক মৃত্যু দেখেছে যুক্তরাজ্য আর ব্রাজিল। 2 সপ্তাহে যুক্তরাজ্যে দৈনিক প্রাণহানি 600-তে নেমে এলেও প্রথমবার একদিনেই 5 শতাধিক মানুষের মৃত্যু দেখেছে ব্রাজিল। লাতিন আমেরিকার আরেক দেশ ইকুয়েডরেও এদিন রেকর্ড প্রাণহানি হয়েছে করোনায়। একদিনেই দেশটিতে মৃত্যুর হার 2.5 গুণ বেড়ে 200 ছাড়িয়েছে। তবে ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্যে সংক্রমণ এবং মৃতের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। দেশ 4টিতে মৃতের সংখ্যা 1 লাখের কাছাকাছি, আক্রান্ত 7.5 লাখ মানুষ। ইউরোপের অন্যান্য দেশের মধ্যে 18,000 প্রাণহানির পর পরিস্থিতির উন্নতি হচ্ছে বেলজিয়াম, জার্মানি আর নেদারল্যান্ডসে। এদিকে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে প্রাণ গেল 2 নারীসহ আরও অন্তত 11 প্রবাসী বাংলাদেশি। নিয়ে দেশটির 5 রাজ্যে গেল 43 দিনে মারা গেছেন 217 জন বাংলাদেশি। মঙ্গলবার মারা যাওয়া ব্যক্তিদের সবাই নিউ ইয়র্কের বাসিন্দা ছিলেন। এদের মধ্যে সন্দ্বীপের কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ষাটোর্ধ্ব মাওলানা ইউসুফ। মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া NKF হাসান এবং লোকনাথ সাহার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরহুম হাসানকে বিনামূল্যে দাফনের ব্যবস্থাও করেছে বাংলাদেশ সোসাইটি। যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মহামারীতে মৃত্যুবরণ করা প্রবাসী বাংলাদেশের মধ্যে 199 জনই নিউ ইয়র্কের বাসিন্দা ছিলেন। বাকিরা মিশিগান, নিউ জার্সি, মেরিল্যান্ড আর ভার্জিনিয়ার অধিবাসী। দেশটির বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। দর্শক, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন টেম্পল ইউনিভার্সিটি ফিলাডেলফিয়ার অধ্যাপক ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ। ডাক্তার জিয়াউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। শুরুতে একটু জানতে চাই যে যুক্তরাষ্ট্রে করোনার মহামারী কতটা নিয়ন্ত্রণে এসেছে বলে আপনি এই মুহূর্তে মনে করছেন? সমস্ত যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু কিছু স্টেটে, যেমন নিউ ইয়র্কে খুব বেশি হচ্ছে এবং এটার কারণও আছে। তো এটা যদিও এখন যে মৃত্যু যেটা হচ্ছে সেটা হচ্ছে অলরেডি যারা আগে আক্রান্ত হয়েছেন তারা মারা যাচ্ছেন, নতুন হাসপাতালে কম যাচ্ছেন। তো তাতে মনে হচ্ছে যে মহামারী একটা পর্যায়ে এসে এখন ভবিষ্যতে গত 14 দিনে আস্তে আস্তে মনে হচ্ছে অ্যাডমিশনটা কমছে, কিন্তু ইনফেকশন রেট, কারণ আমরা টেস্ট বেশি করা হচ্ছে, কারণ যখনই টেস্ট বেশি করা হবে তখন বেশি মানুষ ইনফেক্টেড, যারা সাইলেন্ট, যাদের কোনো সিমটম ধরা পড়ছে না, তারা কিন্তু এর মধ্যে আসবেন। তো তাতে যে এটা অবাক হওয়ার কিছু নাই। আমরা জানি বাংলাদেশও যত আমরা টেস্ট করবো তত অনেক বেশি মানুষ পজিটিভ হবে, কিন্তু মৃত্যুর সংখ্যা, যারা মারা যাচ্ছেন তারা আগে ইনফেক্টেড হয়েছিলেন। ডাক্তার জিয়াউদ্দিন, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে মহামারীর এ পর্যায়ে কীরকম সতর্কতা দরকার সে বিষয়ে একটু বলবেন। আর এখনও তো দিনে 2,000 মানুষের মৃত্যু বা প্রাণহানি দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে বিভিন্ন রাজ্যে লকডাউন শিথিল হয়েছে। এ পর্যায়ে ভাইরাসের বিস্তার বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে কিনা? সন্দেহ নাই, কিন্তু তার মধ্যে থেকে অন্তত সন্তর্প নাই। এই জন্য যে মানুষ এখন খুব বেশি সচেতন হয়েছেন এবং মানুষ মাস্ক পরা, হাত ধোয়াটা ভেরি ইম্পর্টেন্ট। সাবান দিয়ে হাত ধোয়া, অ্যালকোহল দিয়ে না। সাবান দিয়ে হাত ধোয়াটা খুব ইম্পর্টেন্ট, বিকজ সাবান, এটা অনেকে বুঝেন না, মনে করেন যে সাবানটা এমন কিছু না, সাবানটা কিন্তু ভাইরাসকে মারে। তো যেহেতু আমেরিকাতে সচেতনতা বেড়েছে, এই জন্য আস্তে আস্তে লকডাউন যেসব স্টেটে কম ইনফেকশন হয়েছে তারা করছে, এবং নিউ ইয়র্কেও তার আশা করছে মে মাসের 15 তারিখের পর থেকে জরুরি যেগুলো কনস্ট্রাকশন এবং ম্যানুফ্যাকচারিং, ওইখান থেকে শুরু করে আস্তে আস্তে অগাস্টের মধ্যে তারা করতে পারবে। ভাইরাস আসছে এবং ভাইরাসটা থাকবে, এটাকে সামনে রেখে এটাকে চিকিৎসা এবং সংক্রমণ বন্ধ করে বা কম করে সামনে এগিয়ে যেতে হবে। তো আমাদের যে প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা একটা সাইলেন্ট ডিজিজ। অনেকের আছে কিন্তু জানছে না, অনেকে আছে মনে হচ্ছে ভালো হয়ে গেছে, 2 সপ্তাহ পরে হঠাৎ করে অসুস্থ হয়ে যাবে। সেই জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে যে
সতর্ক থেকে ডিস্টেন্স মেনটেন করে হাত ধোয়া বা যেগুলো আমরা পাবলিক হেলথ থেকে বলি ওইগুলো যেন ফলো করা হয়। ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি আপনার মূল্যবান সময় আমাকে দিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে তিনি আমার সঙ্গে যোগ দিয়েছিলেন। এদিকে করোনা মোকাবেলায় নিকোটিন ব্যবহারে মরিয়া চেষ্টা চালাচ্ছে ফ্রান্সের একদল গবেষক। প্রায় 150 বছরের পুরনো গবেষণা প্রতিষ্ঠান লুই পাস্তুরের গবেষকরা বলছেন, শুরুতেই সংক্রমণের ঝুঁকিতে থাকা স্বাস্থ্যকর্মীদের উপর নিকোটিন প্যাচ প্রয়োগ করা হবে, পরে প্রয়োগ করা হবে করোনা আক্রান্তদের উপর। গবেষকদের দাবি, ফ্রান্সে ধূমপায়ীদের করোনা আক্রান্তের হার কম, তবে আক্রান্ত হয়ে গেলে তাদের মৃত্যু ঝুঁকি অন্যদের চেয়ে অন্তত 14 গুণ বেশি। ধূমপান বিষপান এ সতর্কবাণীর মূল কারণ নিকোটিন। নিকোটিন মানুষের ক্ষতি করে, ধূমপানের নেশাও তৈরি করে এ রাসায়নিক। মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর হলেও নিকোটিনে নভেল করোনা ভাইরাসের ঝুঁকি কমার সম্ভাবনা দেখছেন ফ্রান্সের একদল গবেষক। তারা বলছেন, করোনা আক্রান্তদের মধ্যে ধূমপায়ীর সংখ্যা কম। শুরুতে যখন আমরা দেখলাম কোভিড-19 রোগীদের মধ্যে ধূমপায়ীর সংখ্যা খুবই কম, আমরা ফ্রান্সের মোট ধূমপায়ীর হারের সাথে এটা মেলালাম। তাতে দেখা গেল যারা ধূমপান করেন একই বয়সের ও একই লিঙ্গের অন্যদের তুলনায় তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা 80% কম। আসলে করোনা ভাইরাস সরাসরি বা পরোক্ষভাবে নিকোটিন রিসিপ্টরের সাথে লড়াইয়ে অবতীর্ণ হয়। ধরা যাক এটা একটা ভাইরাস যেটা রিসিপ্টরে এসে উপস্থিত হলো, কিন্তু নিকোটিনের বাধা পেয়ে সে কোষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একটি সিগারেটে 10 মিলিগ্রাম নিকোটিন থাকলেও ধূমপায়ীর শরীরে ঢোকে 1 মিলিগ্রাম। করোনার বিরুদ্ধে সুরক্ষা যাচাই করতে 1500 স্বাস্থ্যকর্মীর শরীরে দিনে 14টি সিগারেটের সমান অর্থাৎ 14 মিলিগ্রাম করে নিকোটিন প্যাচ প্রয়োগ করবেন গবেষকরা। এছাড়া পরীক্ষামূলক চিকিৎসা হিসাবে প্যারিসের হাসপাতালে 400 করোনা রোগীর শরীরে প্রয়োগ করা হবে নিকোটিন। একই সময়ে 3টি গবেষণা হবে। একটি হবে সংক্রমণের ঝুঁকি আছে এমন স্বাস্থ্যকর্মীদের ওপর। আমরা নিকোটিন প্যাচ দিয়ে দেখব অন্যদের তুলনায় তাদের মধ্যে আক্রান্ত হওয়ার হার কম কিনা। দ্বিতীয় ধাপ হলো যারা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কিন্তু অবস্থা গুরুতর নয়, দেখব নিকোটিনে তাদের অবস্থার উন্নতি হয় কিনা। আরেক ধাপে পরীক্ষা হবে ইন্টেনসিভ কেয়ারের রোগীদের ওপর। গবেষণাটি নিয়ে খুবই সতর্ক থাকতে হচ্ছে আমাদের। ভুলে গেলে চলবে না, করোনা ভাইরাসের চেয়েও অনেক বেশি মানুষ মারা যায় ধূমপানের কারণে। ধূমপায়ীরা কম আক্রান্ত হচ্ছেন এই গবেষণা প্রকাশের পর নিকোটিন পণ্য বিক্রিতে বিধিনিষেধ আরোপ করেছে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিজে নিজে নিকোটিন ব্যবহারে বিপদ হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। গবেষকরা অবশ্য সতর্ক করেছেন, আক্রান্ত হওয়ার হার কম হলেও খুশি হওয়ার কিছু নেই ধূমপায়ীদের। কারণ যেসব ধূমপায়ী আক্রান্ত হয়ে পড়ছেন অধূমপায়ীদের তুলনায় তাদের মৃত্যু ঝুঁকি অনেকটাই বেশি। করোনার ঝুঁকি কমাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর শুরু থেকেই ধূমপান পরিহারের কথা বলে আসছে। যারা ধূমপায়ী আছেন তারা ধূমপান ত্যাগ করুন, কারণ ধূমপান কোভিড-19 আক্রান্তের ঝুঁকি বাড়ায়। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এদিকে দেশে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি হলেন দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন। রাজধানীর উত্তরা রিজেন্ট হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। মঙ্গলবার রাত 10টার কিছু পর কর্তব্যরত ডাক্তার সাংবাদিক খোকনকে মৃত ঘোষণা করেন। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন, তবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা সম্ভব হয়েছে। করোনা সতর্কতার মধ্যেও ভিড় রয়েছে রাজধানীর বাজারগুলোতে। মহাখালী কাঁচা বাজারে এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, দুটি বিষয়ে জানাবেন, শারীরিক দূরত্ব মানা হচ্ছে কিনা এক, আর পণ্যের দাম কেমন দেখছেন যেহেতু রমজান মাস চলছে। রোবট, রমজান বেশ কয়েকদিন পার হয়েছে, এর ভিতরে এখন বাজারে যে অবস্থা রয়েছে, আমি এসেছি মহাখালী কাঁচা বাজারে। এখানে ক্রেতা বিক্রেতা সবার সাথেই কথা বলেছি। বিক্রেতারা জানাচ্ছেন যে রোজার এই কয়েকদিন পরে এসে আজ থেকে তাদের একেবারে শূন্য দশা অবস্থা, যে একেবারে ফাঁকা বসে আছেন, ক্রেতা শূন্য বাজার, এমন একটি অবস্থা। এটি হচ্ছে বিক্রেতাদের দাবি। তাদের দাবি যে গত কয়েকদিনের তুলনায় আজকে তারা
ক্রেতা একেবারে কম দেখতে পাচ্ছেন এবং সেই অবস্থার ভিতর দিয়েই চলছে। পাশাপাশি দামের বিষয়টি যদি বলি যে একেবারে মশলা জাতীয় পণ্য যেমন আদার দাম গতকাল যে অবস্থায় ছিল, যেমন 270 থেকে 320 টাকা পর্যন্ত আদার দাম হাঁকছিলেন, যদিও সরকার নির্ধারিত 150 টাকা করে আদার দাম দেওয়া ছিল, তারপরেও তারা এই যে অতিরিক্ত মূল্যে আদার দাম হাঁকছিলেন সেই অবস্থা কিন্তু আজকেও রয়েছে। পাশাপাশি অন্যান্য মশলার দামগুলো তুলনামূলক বেশি রয়েছে এবং কাঁচা বাজারের পণ্য সেটি সবজি তরকারি এগুলোর দাম ক্রেতা বিক্রেতা সবাই বলছেন যে মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে। এবং পাশাপাশি যেহেতু মাংসের দাম সিটি কর্পোরেশন নির্ধারিত কোনো দাম এখনো ধরে দেওয়া হয় নাই মাংসের, সেই কারণে মাংসকেও 600 থেকে 650 টাকা পর্যন্ত গরুর মাংসের দাম হাঁকছেন। পাশাপাশি এই একই মূল্যে আশেপাশের মূল্যে বিভিন্ন করে হিসেবেই তারা মাংসের দাম রাখছেন। এছাড়া যেহেতু এখনো পর্যন্ত মানুষের অবস্থান তুলনামূলক কম, সেহেতু এই যে মহাখালী কাঁচা বাজারের অবস্থান যেটি দেখছি যে এখানে যেহেতু ক্রেতা একেবারেই কম বলা চলে এখনো পর্যন্ত, সুতরাং বোঝা যাচ্ছে যে বাজার মোটামুটি ফাঁকা রয়েছে। এবং সেই কারণে তবে বিক্রেতারা বলছেন যে যেহেতু রোজার প্রথম কয়েকদিনে অনেকেই কেনাকাটা করে ফেলেছেন, হয়তো এই জন্য কম, এবং আবহাওয়ার কথাও তারা বলছেন। সাব্বির, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই বাজার দর এবং একই সঙ্গে করোনা পরিস্থিতির আপডেট জানানোর জন্য। দর্শক, এই মুহূর্তে মাদারীপুর থেকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী প্রদ্যুৎ কুমার সরকার। প্রদ্যুৎ, দেশের প্রথম লকডাউন এলাকা শিবচর, সেখানকার পরিস্থিতির কতটা উন্নতি হলো? আমরা তো বেশ 1 মাস পেরিয়ে এখন অবস্থান করছি। রয়েছে, আপনি জানেন যে প্রায় 1 মাস 9 দিন হতে চলল শিবচরের যে প্রথমে কন্টেনমেন্ট ঘোষণা করা হয়, তারপরে লকডাউন ঘোষণা করা হয়। মূলত এই পর্যায়ে এসে শিবচরে 5 জন আইসোলেশনে রয়েছে। গতকাল এক বৃদ্ধা নতুন করে সংক্রমিত হয়েছে, তবে তিনি মুন্সিগঞ্জ থেকে এসেছেন বলে আমাদের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানতে পেরেছি। মূলত এই শিবচরে যে উন্নত হচ্ছে সেইটি মূল কারণ হচ্ছে কিন্তু ত্রাণ তৎপরতা, ঘরে ঘরে পৌঁছে দেওয়ার একটি বিষয় কিন্তু আমরা খুব গুরুত্বের সাথে দেখতে পাচ্ছি, যেই কারণে কিন্তু মানুষকে ঘরে আটকে থাকার বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অপরদিকে প্রশাসনিক তৎপরতা রয়েছে, জনপ্রতিনিধিদের তৎপরতা রয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দদের তৎপরতা রয়েছে, এবং এইখানে যে ত্রাণ সহায়তার বিষয়টি চলছে সেখানে কিন্তু আমরা ঢাকঢোল পিটে কোনো আয়োজন দেখছি না। এই বিষয়টিকে কিন্তু স্থানীয় যে সংসদ সদস্য রয়েছে তার নির্দেশক্রমে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে কার্যক্রমটি রয়েছে সেটি কিন্তু বিশেষ করে কার্যকর হচ্ছে বলে আমাদেরকে প্রশাসনিক সূত্র সহ সাধারণ জনগণও জানিয়েছেন। কারণ ঘরে ঘরে যখন খাবার পৌঁছে দেওয়া যাচ্ছে তখন কিন্তু নিম্নবিত্ত এবং যে হোম কোয়ারেন্টাইনে যারা রয়েছেন তারা এক পর্যায়ে ঘরে থাকছেন, এবং ঘরে থাকার কারণে এই প্রবণতা কিন্তু অনেকাংশে কমে রয়েছে। অপরদিকে স্বাস্থ্য সেবার বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। স্থানীয়ভাবে নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং আইইডিসিআর যে টিম রয়েছে তারাও কিন্তু এই শিবচরে তথা মাদারীপুরে তারা কাজ করছে আলাদা ক্লাস্টার ঘোষণা করে। রুবায়েত, প্রদ্যুৎ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখছেন করোনা আপডেট। একটা বিরতি নিচ্ছে, আমার সঙ্গেই থাকবে নিশ্চয়ই। দর্শক, স্বাগত আরেকবার। আপনারা দেখছেন করোনা আপডেট। করোনায় শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘায়িত হচ্ছে অচলাবস্থা, এতে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে 4.5 কোটি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মাঝে। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছে উচ্চ মাধ্যমিকের প্রায় 12 লাখ পরীক্ষার্থী। মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা বলছেন, ক্লাস চালু হলেই অতিরিক্ত ক্লাস পরীক্ষা নিয়ে ক্ষতিটা পুষিয়ে নেওয়া হবে। সহকর্মী নাজমুল হোসেনের প্রতিবেদন। প্রাণহীন ক্লাসরুম, অথচ 2 মাস আগেও এগুলো সরব ছিল শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায়। করোনা পাল্টে দিয়েছে সব। এখন বাসায় বন্দি শিক্ষা জীবন। যেমন মানহা ও নেহাল, তাদের সময় কাটছে টিভি দেখে অথবা বাসায় খেলার মাধ্যমে। একই অবস্থা ছোট্ট সাধিকারও। গৃহবন্দী এই সময়েও প্রিয় স্কুল আর বন্ধুদের দারুণ মিস করে এই শিশুরা। স্কুলে যেতে পারছি না কারণ করোনা ভাইরাস। বন্ধুদেরকে মিস করি, খেলাধুলা করছি, টিভি দেখছি, আর আমরা পড়ালেখা করে এই সময়টা কাটাচ্ছি। সকালবেলা উঠেই আপনার বই নিয়ে বসতে হয়, সময়টার কাটে না ঠিক মতো।
এই পাখিটার নাম চড়ুই, মানে চ থেকেই কিন্তু এসছে। সংসদ টেলিভিশনের মাধ্যমে আপাতত ক্লাস চালু রেখেছে সরকার। পরিস্থিতির উন্নতি না হলে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, তাই উদ্বেগ বাড়ছে। আমরা বাসায় বসে সংসদ টিভিতে ক্লাস করছি অনলাইনে। এসএসসি পরীক্ষার কারণে আমাদের স্কুল 1 মাস বন্ধ ছিল। শিক্ষার্থীদের লেখাপড়ায় অনেক বিঘ্ন সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেকায়দায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, যেমন তুবার পুরোটা সময় কাটছে রিভিশনে। পরীক্ষার আগে যেই রকম একটা প্রিপারেশন ছিল আমাদের, টোটালি গ্যাপ হয়ে গেছে। অনেক বড় একটা চাপ কমে যেত আমাদের, যেটা আরো বেশি হলো। মন ভেঙে গেছে যে ওরা কি করবে, ওদেরকে পড়তে বললেও ওরা পড়ে না, বলে যে না আমাদের তো পরীক্ষা হবে না। পরিস্থিতি সামলাতে অনলাইন ক্লাসকে উৎসাহ দিচ্ছে সরকার। তবে করোনা সংকট কেটে গেলে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে চান নীতি নির্ধারকেরা। আমাদের যে ক্লাসগুলি মিস হয়েছে, আমাদের ষান্মাসিক পরীক্ষা যেটা মিস হয়েছে, ফিউচারে আরও যদি এরকম হয়, সেগুলিকে কেন্দ্র করে আমরা কিভাবে এটাকে রিকভার করব, সেজন্য সার্বিক দিক বিবেচনা করে আমরা প্রস্তুতি নিচ্ছি। চিন্তিত হওয়ার বা শঙ্কিত হওয়ার কোনো অবকাশ নেই। তাদেরকে আমরা বলবো মনোবল না হারাতে। এই যে অতিরিক্ত সময়টা আমরা পেয়েছি, এই অতিরিক্ত সময়ে আমরা হয়তো আরও বেশি প্রস্তুতি যাতে নিতে পারি, আরও সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারি। তো কি প্রক্রিয়ায় আমরা আগামীতে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি নিব, সেটা নিয়েও কিন্তু আমাদের এখন চিন্তা করতে হবে। করোনা পরবর্তী সময়ে স্কুল কলেজে সাপ্তাহিক ছুটি একদিন করার কথা ভাবছে মন্ত্রণালয়। প্রায় 2 মাস হতে চলল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অচল অবস্থা। এখন নতুন সংখ্যা দেখা দিয়েছে সেশন জট আর পরীক্ষা জট। সব কিছু মিলিয়ে আগামী দিনগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানের অচল অবস্থা দূর করতে নতুনভাবে সাজাতে হচ্ছে পরিকল্পনা, আর সেটি নিয়ে ব্যস্ত সময় পার করছেন নীতি নির্ধারকেরা। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে লকডাউনের মধ্যেই গাজীপুর শহরের মসজিদগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। মসজিদে জনসমাগম এড়াতে জুমা এবং তারাবির নামাজের মুসল্লি সংখ্যা নির্ধারণ করে দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। এই পরিস্থিতিতে গতরাতে এক ভিডিও বার্তায় মেয়র জাহাঙ্গীর আলম জানিয়েছেন, যেহেতু গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে, তাই মসজিদে মুসল্লিদের সীমাবদ্ধ রাখার প্রয়োজনীয়তা এখন আর নেই। জুমা ও তারাবিতে মুসল্লিরা অংশ নিতে পারবেন বলেও জানিয়েছেন এই মেয়র। যেহেতু রমজান মাস আমরা সকলে রোজা রাখি, সেই হিসাবে আগামী শুক্রবার থেকে যারা যেসব ওয়ার্ডে কোনো করোনা ভাইরাস নাই, সেই সব এলাকায় মসজিদ ভিত্তিক মানুষ নামাজ পড়তে পারবে। সেটা আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব। পুরোদম উৎপাদনে গাজীপুরের তৈরি পোশাক কারখানাগুলো, সড়কে বেড়েছে মানুষের চলাচল। এই বিষয়ে আরও একটু জানাতে চাই। গাজীপুর থেকে আমার সহকর্মী যোগ দিয়েছেন পলাশ প্রধান। পলাশ, একটু জানাবেন যে কর্মক্ষেত্রে বিজিএমই এর গাইডলাইন আর শারীরিক দূরত্বের নির্দেশনা কতটা আসলে মানা হচ্ছে কারখানাগুলোতে? জি রোবাত, এই বিষয়টা কিন্তু আমি সকাল থেকে টঙ্গী, গাজীপুর সহ বিসিক শিল্পনগর যেগুলো রয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করেছি। ইতিপূর্বে কয়েকটি প্রতিষ্ঠানে যে বিষয়টি দেখেছি যে শারীরিক যে দূরত্ব সেটি কিন্তু হঠাৎ করে কিন্তু মানা সম্ভব নয়, কেন এটি আগে থেকে আসছে। শারীরিক দূরত্ব রাখার জন্য তাদের একটি স্পেস দরকার, সেই বিষয়টি তুলনা করে কিন্তু এখন পর্যন্ত তাদেরকে মানা হয়নি। যে আমি যদি একটু দেখাই যে আমার পিছনে একটি শিল্প পোশাক কারখানা, এটিতে আমি গিয়েছি, তাদের সাথে কথা বলেছি, শ্রমিকদের সাথে কথা বলেছি, কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। কর্তৃপক্ষ যে বলছে শ্রমিকদের সাথে তাদের যথেষ্ট পরিমাণের আগের তুলনায় এখন সতর্কতা রয়েছে, কেননা তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার করে ভিতরে প্রবেশ করানো হচ্ছে এবং হাত ধুয়ে তাদেরকে প্রবেশ করানো হচ্ছে। তাদের মানে করোনা সংক্রান্ত যে সতর্কতামূলকগুলি রয়েছে সেগুলি প্রত্যেকটি কিন্তু অবলম্বন করে তাদেরকে কর্মস্থানে তাদেরকে প্রবেশ করানো হচ্ছে। বলা চলে যে এক প্রকারের যে তাদের যে বিষয়গুলো সতর্কতা রয়েছে সেই সতর্কতার বিষয় নিয়ে কিন্তু তাদেরকে কর্মস্থলে যোগদান করেছে। তাছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে অভিযোগ পেয়েছি যে বেতন ভাতা, যে বকেয়া বেতন ভাতা রয়েছে সেটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু একই সমস্যা রয়েছে। রোবায়েত, পলাশ, অসংখ্য ধন্যবাদ এই আপডেটটুকু জানানোর জন্য। এবারে চট্টগ্রাম থেকে আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ যোগ দিয়েছেন। বন্দনগরী চট্টগ্রামের করোনা পরিস্থিতি জানাবেন। করোনা সতর্কতার মধ্যে নগরীর আজকের অবস্থা কেমন দেখছেন সবুজ? রুবাইদ, আজকে নগরীর অবস্থা জানানোর আগে একটু শঙ্কার কথা জানিয়ে রাখি। শঙ্কার কথা বলতে মাঝে কিছুটা সংক্রমিত রোগীর সংখ্যা চট্টগ্রামে কম ছিল, মাঝে 2 জন 1 জন করে পাওয়া যাচ্ছিল, কোনোদিন পাওয়াই যায়নি রোগীর। কিন্তু এখন যেটি গত 3 দিন ধরে যে চিত্রটি
গিয়েছে সেটি একেবারেই শঙ্কার, কারণ গতকালও 7 জন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পাওয়া গেছে, তার আগের দিন 11 জনের রোগীর সংখ্যা পাওয়া গিয়েছিল, তার আগের দিন 7 জন ছিল। অর্থাৎ গত 3 দিন ধরে সংক্রমিত রোগীর সংখ্যা বাড়তে শুরু করছে, যেটি একেবারেই শঙ্কার। এবং চিকিৎসকরা যেই বিষয়টি বারবার বলছেন যে মানুষের ঘর থেকে বের হওয়ার কারণে এই জিনিসটি আরও বেশি ছড়িয়ে যাচ্ছে, যেটি একেবারেই শঙ্কার এবং যেটিকেই তারা চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন। এবং তারা বারবার বলছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা সড়কের নিরাপত্তার বা চেকিংয়ের দায়িত্বে রয়েছেন তাদেরকে বারবার বলছেন, অর্থাৎ সেনাবাহিনী, জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাদেরকে বারবার তাগিদ দিচ্ছেন যেন মানুষজনকে ঘরে রাখা যায় এবং সামাজিক দূরত্ব বজায় রাখা যায়, কিন্তু সেটি হচ্ছে না। অর্থাৎ গার্মেন্টস পরশুদিন থেকে খুলেছে, গার্মেন্টস খোলার পর থেকে মানুষজনের সংখ্যাও বেড়েছে। অর্থাৎ নগরীতে শত শত রিক্সা, বিশেষ করে যেহেতু নগরীতে যানবাহন কম, গণপরিবহন কম, যার কারণে রিক্সার মাধ্যমে মানুষজন যাতায়াত করছে, প্রাইভেট কার চলছে, পুলিশও চেষ্টা করছে, সেনাবাহিনী চেষ্টা করছে। নগরীতে 30টি চেকপোস্ট বসিয়েছে, প্রতিদিন তল্লাশি চালাচ্ছে, মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু আসলে মানুষকে বোঝানোর যাচ্ছে না এবং তারা নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন। এবং যেটি পুলিশ বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যারা আছেন তারা বারবার বলছেন যে এটি আসলে মানুষকে বুঝিয়ে ঘরের মধ্যে রাখা সম্ভব নয়, মানুষকে নিজের মধ্যে উপলব্ধি আসতে হবে যে ঘর থেকে বের হলে আসলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি তার পরিবারের জন্য, তার নিজের জন্য শঙ্কার বিষয়। নিশ্চয়ই আরিফুর রহমান সবুজ, আপনি সাবধানে থেকে খবর সংগ্রহ করবেন। চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন তিনি। ফসল পেকে গেছে, বৃষ্টিতে তলিয়ে যেতে পারে ধানের ক্ষেত, আর এ নিয়ে মহা সংকটে পড়েছিলেন আড়িয়ল বিলের কৃষকরা। লকডাউনের কারণে শ্রমিক পাবেন কিনা তা নিয়েও শঙ্কা ছিল, অবশ্য এরই মধ্যে সেই সংকট কেটে গেছে। ফসলের মাঠ জুড়ে এখন ব্যস্ততার শেষ নেই কৃষকের। ধান উঠছে কৃষকের ঘরে। আড়িয়ল বিল ঘুরে এসে কৃষকের সেই ব্যস্ততার খবর জানছেন আমার সহকর্মী মহসিনুল হাকিম, আর ছবি তুলেছেন বাইজিত ইসলাম পলিন। আড়িয়ল বিলের ধান পাকে একটু আগে, বৈশাখের শুরুতে। গ্রীষ্মের টালমাটাল আবহাওয়ায় ধান কেটে ঘরে তোলার কাজটি একটু কঠিন, তবে ঝড় বৃষ্টি যাই আসুক সবকিছুকে পাশ কাটিয়ে চলে কৃষকের কাজ। মুন্সিগঞ্জের এই বিল থেকে এই মৌসুমে উঠবে প্রায় 40,000 মেট্রিক টন চাল। একটু দেরি হলেই পানি উঠবে খেতে, নষ্ট হবে ফসল। তাই সময় মতো ধান কাটা নিয়ে এবছর মহা দুশ্চিন্তায় ছিলেন কৃষকরা। করোনার কারণে পথঘাট বন্ধ থাকায় প্রধান সংকট ছিল কৃষি শ্রমিকের, তবে সরকারি ব্যবস্থাপনায় সেই সংকট কেটেছে অনেকটা। ধান কাটতে আসছেন আপনি কোত্থেকে? রংপুর থেকে আইছি। আর কতদিন লাগবে আপনাদের কাজ শেষ করতে? আরো প্রায় মাসখানেক কম হইব না। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দম নেওয়ার সময় নেই তাদের। মাঠ থেকে কেটে আনা ধান মাড়াই হচ্ছে, সেদ্ধ আর শুকানোর কাজও চলছে পুরো দমে। টেনশন মানে যে টেনশন গেছে, মনে করেন লোক না আসতো আমরা বহুত বিপদে পড়তাম। এখন মোটামুটি যে লোক আছে একটু কষ্ট হবে, আল্লাহর মতো উঠে যাবো। এক সপ্তাহের মধ্যে আমাকে বিল পুরা ক্লিয়ার উঠে যাবো ধান। 3-4 দিন ধরে বৃষ্টিতে ধান খালি বুড়াই, আবার মেলি, আবার বুড়াই। বাসায় যে পর্যন্ত পছুম, যখন পছুম তখন আমাকে টেনশন মুক্ত। আড়িয়ল বিলে পানি উঠতে শুরু করেছে এবং সেটি ছিল এই বিলের কৃষকদের প্রধান শঙ্কা। কৃষি শ্রমিক অবশ্য আসতে শুরু করেছে, কাজ চলছে পুরো মাঠ জুড়ে। আড়িয়ল বিলের কৃষকরা ধান উঠাবেন ঘরে এখন মোটামুটি নিশ্চিত, তবে একটি শঙ্কা রয়ে গেছে, সেটি হলো ধানের দাম তারা পাবেন তো। খোলায় শুকানো ধান প্রস্তুত হচ্ছে বিক্রির জন্য, মেপে বস্তায় ভরে যাচ্ছে গৃহস্থের ঘরে। ধান এবার ফলন ভালো বেশি ইনশাল্লাহ। আশা বছর থেকে এবার কানিতে প্রায় 20 গুণ বেশি হয়ে যায়। প্রথমে 800, 850 বিক্রি, অনেক পানিতে ভিজা যাওয়ার পরে 620, 610, 600। খাওয়ার জন্য যে ধানগুলো রাখবে এগুলা সিদ্ধ করবে, সিদ্ধ করার পরে তারপরে শুকায়া এটার ভাঙ্গায়া করে নিয়ে যাবে। এদিকে ধান কিনতে শ্রীনগরের গাদিঘাটে ভিড়তে শুরু করেছে ট্রলার নৌকা। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, আড়িয়ল বিল, মুন্সিগঞ্জ। দর্শক, এই খবরের সঙ্গেই করোনা আপডেটে আবারও একটা বিরতি নিচ্ছে আমার সঙ্গে।
দর্শক আবারও স্বাগত, আপনারা এই মুহূর্তে দেখছেন করোনা আপডেট। শতভাগ রপ্তানিমুখী শিল্প হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীর প্রথম প্রণোদনা প্যাকেজ থেকে বাদ পড়ছেন কাপড় ও সুতার মিল মালিকরা। বিষয়টি নিয়ে হতাশ এই খাতের উদ্যোক্তারা। সহায়তা ছাড়া ঈদের আগে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়ে সংশয়ে রয়েছেন তারা। বিশ্লেষকরাও মনে করছেন সরকারের দেওয়া সুবিধা সবার সমানভাবে পাওয়া উচিত, না হলে এর নেতিবাচক প্রভাব পড়বে পুরো শিল্পে। রপ্তানিমুখী শিল্পের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে 5,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী। কিন্তু এই সুবিধা থেকে বাদ পড়েছেন গার্মেন্টস শিল্পের সবচেয়ে বড় খাত কাপড় ও সুতার মিল মালিকরা। মূলত অর্থ বিভাগের চিঠিকেই কেন্দ্র করে তৈরি হয়েছে জটিলতা। এতে বলা হয়েছে যারা 80% বেশি সরাসরি রপ্তানি করে কেবল তারাই এ সুবিধা পাবেন, আর পরোক্ষ রপ্তানিকারকরা এসএমইর জন্য গঠিত 20,000 কোটি টাকার তহবিল থেকে ঋণ নিয়ে বেতন ভাতার দায় মেটাবেন। রপ্তানি খাতে সবচেয়ে বেশি অবদান রাখা খাতকে সরকারি সুবিধা থেকে বঞ্চিত করাই ক্ষুব্ধ এ খাতের উদ্যোক্তারা। রপ্তানি নীতিমালায় 80% যারা এক্সপোর্ট করে তারাই কিন্তু সবাই কিন্তু রপ্তানির মিল বিলে গণ্য হবে। স্যালারির যে প্রণোদনা ঘোষণা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক, আমরা হতাশ হয়েছি। সেখানে আমাদের জন্য কোনো সুযোগই রাখা হয় নাই, এবং আমাদের সাপোর্ট থাকার কারণে আজকে কিন্তু পোশাক শিল্পটার কিন্তু এত দ্রুত অগ্রগতি। ফুল ফ্লেজের টেক্সটাইল মিল করতে 300 কোটি টাকা দরকার। এমনও ফ্যাক্টরি আছে যে ফ্যাক্টরি 700 কোটি টাকা পর্যন্ত। সেই সেক্টরকে এসএমইর সাথে কীভাবে শ্রেণীকরণ হয়, এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। পূর্ণাঙ্গ প্রোডাক্টকে তৈরি করা যা কিছু লাগে সমস্ত অর্নামেন্টের সহযোগিতা আমরা দিই। সেই হিসেবে প্রোডাক্টের সম্পূর্ণ তৈরি করে পোশাক শিল্পে তারা যে এক্সপোর্ট করে, সেই হিসেবে আমরা গার্মেন্টসের সাথে এতটাই অঙ্গাঙ্গ জড়িত, যেহেতু আমরা আশা করছিলাম যে আমরা অবশ্যই এখান থেকে পাবো। পোশাক শিল্পকে এগিয়ে নিতে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে কাপড় সুতাসহ বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ শিল্প মালিকরা। করোনা সংকটে পোশাক শিল্পের মতো তারাও সমানভাবে ক্ষতিগ্রস্ত। তাই সরকারের প্রণোদনা তাদেরও সমানভাবে পাওয়া উচিত বলে মনে করেন শিল্প মালিকরা। যারা আমাদের অ্যাক্সেসরি সাপ্লাই দিচ্ছে, যারা আমাদের নিটিং করে দিচ্ছে, ডাইং করে দিচ্ছে, বিভিন্নভাবে আমাদেরকে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি থেকে আমাদেরকে সহযোগিতা করছে ডিম এক্সপোর্টার হিসেবে, তারাও কিন্তু এর আওতার বাইরে থেকে যাচ্ছে। তো এদেরকেও কোনো না কোনো প্যাকেজের আওতায় এনে সুযোগ সুবিধাটা দেওয়া যায় কিনা, এটা ভেবে দেখার জন্য আমরা বিনীত অনুরোধ করব। বিশ্লেষকরা মনে করেন সরকারি প্রণোদনা নিয়ে একই খাতের মধ্যে বৈষম্য করা কোনোভাবেই কাম্য নয়। রপ্তানি খাতের যে 5,000 কোটি টাকার শ্রমিক কর্মচারীদের বেতন দেওয়ার জন্য যে প্রণোদনা, সেই প্রণোদনায় যারা ডিমড এক্সপোর্টে আছেন, যারা সাব কন্ট্রাক্টিং ফ্যাক্টরি আছেন, তাদেরকেও অন্তর্ভুক্ত করা দরকার। এবং এক্ষেত্রে 80% রপ্তানি হলেই তাদেরকে দেয়া হবে, কম হলে দেয়া যাবে না। সেই নিয়মটিও যতটা সম্ভব শিথিল করা উচিত বলে মনে করি। রপ্তানি শিল্পকে বিভিন্ন ধরনের কাঁচামাল দিয়ে সহায়তা করছে এমন সব খাতকে সরকারি প্রণোদনার অন্তর্ভুক্ত করার পরামর্শ বিশ্লেষকদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সকল প্রস্তুতি শেষ, লাগানো হয়েছে আইসিইউ সহ অত্যাধুনিক যন্ত্রপাতিও। তারপরও চালু করা যাচ্ছে না করোনা চিকিৎসায় বিশেষায়িত বেসরকারি হাসপাতাল হলি ক্রিসেন্ট। জনবলকে দেবে সরকার নাকি বেসরকারি হাসপাতাল মালিকরা? এ নিয়ে দেখা দিয়েছে এখনকার জটিলতা। পরস্পর বিরোধী অবস্থানে উভয় পক্ষই। দীর্ঘদিন ধরে অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল চট্টগ্রামের খুলশী এলাকার হলি ক্রিসেন্ট হাসপাতাল। করোনা প্রাদুর্ভাবের পর এটিকে করোনা আক্রান্তদের চিকিৎসায় পূর্ণাঙ্গ বিশেষায়িত হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত নেয় চট্টগ্রামের প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন। এরই মধ্যে প্রায় 1.5 কোটি টাকা খরচে বসানো হয়েছে 20টি আইসিইউ এবং 80টি আইসোলেশন বেড। আছে আধুনিক সব যন্ত্রপাতি। কিন্তু মাসখানেক ধরে এত সব প্রস্তুতির পরও লোকবল সংকটে চালু করা যাচ্ছে না হাসপাতালটি। উদ্যোক্তাদের দাবি, করোনা চিকিৎসায় বেসরকারি এই হাসপাতালে প্রতি মাসে খরচ হবে প্রায় 3.5 কোটি টাকা। এছাড়া বেসরকারি হাসপাতালের চিকিৎসক নার্সদের ব্যাপারে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা বা প্রণোদনা না থাকায় দায়িত্ব পালনে আগ্রহী নয় কেউ। কোনো একজন ডাক্তার বা কোনো একজনই মানে অ্যাফেক্টেড হয়ে আল্লাহ না করুক সে মারা গেলেন, তাহলে তাকে কি করা যাবে, এগুলো বহুত কিছু নিয়ে আলোচনা হচ্ছে। সেটা তো আমরা আমাদের ভায়াবিলিটি কি আছে, আমরাই বা কতটুকু করতে পারবো, সেটা সরকারকে অবশ্যই এটাকে আগে আসতে হবে। কিন্তু বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের যুক্তি ভিন্ন। তার দাবি, বেসরকারিভাবে সেবা দেয়া শুরু হলে সুরক্ষা নীতিমালা কিংবা প্রণোদনার বিষয়টি ভাবা হবে।
তারা যেমনটিভাবে তাদের হাসপাতালটি চালান, একইভাবে এই হাসপাতালটিও তারা সমন্বিত উদ্যোগে চালাবেন। হ্যাঁ, চালু হয়ে যাক, জনগণ সেবা পাক, তারপরে যদি কোনো রকম সাহায্য সহযোগিতার দরকার হয় সেটিও সরকার দেখবে। চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু চিকিৎসার জন্য হাসপাতাল মাত্র 2টি, সেখানেও নানা সীমাবদ্ধতা। এই অবস্থায় জটিলতা নিরসন করে বেসরকারি হাসপাতালটি দ্রুত চালুর তাগিদ চিকিৎসকদের। এটা যেহেতু তৈরি হয়েছে, আমি আশা করব যে এটা যে কোনোভাবে হোক, যারা এটার সাথে জড়িত ছিলেন তারা যদি একটু ভালোভাবে সমন্বিতভাবে কাজটা করেন তাহলে এটা চালু হবে, চট্টগ্রামবাসীর জন্য ভালো হবে, মানুষ আরও বেশি করে সেবা পাবে। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই খবরের সঙ্গেই করোনা আপডেটে আবারও একটা বিরতি নিচ্ছি, আমার সঙ্গেই থাকবে। দর্শক, আবারও স্বাগত। আপনারা এই মুহূর্তে দেখছেন করোনা আপডেট। করোনা রোগী সম্পর্কে সতর্কতায় এবার অ্যাপস চালু করেছে অস্ট্রেলিয়া। ভাইরাস সংক্রান্ত রোগীর অবস্থান জানাবে দেশটির কোভিড সেফ নামক এই অ্যাপটি, যার মাধ্যমে দূরত্ব নিশ্চিতে সচেতন হতে পারবে ব্যবহারকারীরা। বাজারে আসার সঙ্গে সঙ্গেই অস্ট্রেলীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে কোভিড সেফ। 2.5 কোটি জনসংখ্যার দেশটিতে এরই মধ্যে 24 লাখের বেশি ব্যবহারকারী ডাউনলোড করেছে এই অ্যাপটি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় অস্ট্রেলিয়া। তবে ভাইরাস পুরোপুরি নির্মূল না হওয়ায় বাড়তি সতর্ক দেশটি। আরও নানা পদক্ষেপের পাশাপাশি প্রযুক্তির সহায়তা নিতে চাইছে তারা। সে লক্ষ্যে বাজারে এনেছে কোভিড সেফ নামক অ্যাপ, যা নিজেদের স্মার্টফোনে ইনস্টল করে আশপাশে করোনা রোগীর অবস্থান সম্পর্কে জানতে পারবে ব্যবহারকারী। বিগত 3 সপ্তাহের মধ্যে কোভিড আক্রান্ত কারোর সংস্পর্শে এসেছে কিনা, এলেও কত সময় কাছাকাছি অবস্থানে ছিল, এসব তথ্য জানাবে অ্যাপ। সামাজিক দূরত্ব সংক্রান্ত কড়াকড়ি শিথিলের আগে পুরোপুরি প্রস্তুত হতে হবে। প্রস্তুতির অংশই হলো এই অ্যাপ। জনগণের সুরক্ষার পাশাপাশি আমাদের জনস্বাস্থ্য কর্মীদের নিরাপদে কাজের সুযোগ নিশ্চিত করতে হবে। সিঙ্গাপুর ভিত্তিক সফটওয়্যার ট্রেস টুগেদারের সোর্স কোডের উপর ভিত্তি করে তৈরি হয়েছে কোভিড সেফ। রোববার উন্মুক্ত হওয়া অ্যাপটি 2 দিনেই ডাউনলোড হয়েছে 24 লাখের বেশি, যদিও এতে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা অনেকেরই। তবে কোভিড সেফ ব্যবহার সম্পূর্ণ নিরাপদ বলে দাবি অজি প্রশাসনের। এমনকি 2 সপ্তাহের মধ্যে এর সোর্স কোড উন্মুক্তের ঘোষণাও দিয়েছে কর্তৃপক্ষ। এতে অ্যাপটি কিভাবে কাজ করছে কিংবা নিরাপত্তা সংক্রান্ত বিষয় যাচাই করতে পারবে যে কেউ। প্রথম কয়েক ঘন্টাতেই 10 লাখের বেশি মানুষ ডাউনলোড করেছে কোভিড সেফ। অস্ট্রেলীয়রা যে এটি গ্রহণ করেছে সেজন্য তাদের সাধুবাদ জানাই। তাদের সুরক্ষার জন্য এই প্রযুক্তি, আর এর ব্যবহার সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। অস্ট্রেলীয় সরকারের প্রত্যাশা, দেশটির 2.5 কোটি মানুষের অন্তত 40% ব্যবহার করবে কোভিড সেফ। দক্ষিণ কোরিয়া, রাশিয়া সহ আরও কিছু দেশ কাজ করছে কন্ট্যাক্ট ট্রেসিং প্রযুক্তি নিয়ে। আগামী মাসে নতুন অ্যাপ আনার কথা টেক জায়ান্ট গুগল ও অ্যাপলের, যা কাজ করবে অ্যান্ড্রয়েড ও iOS 2 অপারেটিং সিস্টেমে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, শেষ করব করোনা আপডেট, তবে তার আগে এক নজরে দেখে নেব বিশ্বজুড়ে কোভিড-19-এর সবশেষ যে তথ্য আমার হাতে রয়েছে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাণ হারালো 2,18,000 মানুষ, আক্রান্ত 30,38,000, নতুনভাবে সংক্রমিত 78,000-এর বেশি। একদিনেই মারা গেলেন 6,500-এর বেশি মানুষ। এদিনে যুক্তরাষ্ট্রে 59,000-এর বেশি মানুষের প্রাণ গেছে করোনা ভাইরাসে। নতুনভাবে সংক্রমিত হয়েছেন 25,000-এর বেশি মানুষ। মোট আক্রান্ত 10,36,000-এর মতো। একদিনে 2,500 প্রাণহানি ঘটেছে এই দেশটিতে। করোনা ভাইরাসে ব্রিটেনে প্রাণহানির সংখ্যাটা এই মুহূর্তে 700। একদিনেই মারা গেছে 586 জন। আক্রান্তের সংখ্যা 1,61,000-এর বেশি। নতুনভাবে সংক্রমিত প্রায় 4,000। স্পেনে প্রাণহানি প্রায় 24,000, আক্রান্ত 2,32,000-এর বেশি মানুষ। নতুন সংক্রমিত প্রায় 3,000। একদিনে 3 শতাধিক প্রাণহানি ঘটেছে দেশটিতে। ইতালিতে একদিনে মারা গেলেন 382 জন। মোট প্রাণহানি 27,500-এর কাছাকাছি। আক্রান্ত দেশটির 2,01,000 মানুষ। নতুনভাবে শনাক্ত 2,000-এর বেশি মানুষ। ফ্রান্সে মৃতের এই সংখ্যাটা 23,660। একদিনে মারা গেছেন 367 জন। নতুনভাবে সংক্রমিত 2,500-এর বেশি, আর মোট আক্রান্ত 1,66,000।
আর দর্শক, এই ছিল এখনকার মতো করোনা আপডেটে। সাবধানে থাকবেন, সচেতন হন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।